শহরে কিংবা গ্রামে জনদুর্ভোগের নানা চিত্র বৃত্তাকারে আমাদের নাগরিক জীবনে যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করছে। সেসব জনদুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরবে বৃত্ত, আর সাথে থাকছি আমি রিধিমা। রাজধানী অধিকাংশ ফুট ওভারব্রিজ, ভিক্ষুক, টোকাই, হকার, ভবঘুরে ও মাদক সেবীদের দখলে। পায়ে হাঁটা সিঁড়িতে পড়ে আছে আবাসিক হোটেলের কার্ড, চলন্ত সিঁড়িগুলো অকেজ। সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে নারী পথচারীরা। ছিনতাই ঠেকাতে উপায়ন্তর না পেয়ে ব্রিজ ব্যবহার ছাড়ছেন সাধারণ মানুষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনের ফুটওভার ব্রিজে যেসব পথচারী নিয়মিত চলাচল করেন, তাদের কাছে সড়ক পারাপারে বৃষ্টি এক দিগন্ত জোড়া দুর্ভোগের নাম। শুধু বিমানবন্দর নয়, একই চিত্র রাজধানীর খিলক্ষেত, শ্যামলী, শাহবাগ ও ফার্মগেট এলাকায়। তবে এসব পয়েন্টে মাদক সেবীদের ডিঙিয়ে ব্রিজ দখলে নিয়েছে হকাররা। একদিকে দখল, অন্যদিকে দীর্ঘদিন যাবৎ ব্রিজগুলো রক্ষণাবেক্ষণের অভাবে রয়েছে বেহাল দশায়। এতে সাধারণ মানুষ রয়েছেন দুর্ভোগে। হকাররা মানুষ হাঁটতে পারে না, বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয়। বলতে গেলে তারা তেরে আসে, বিভিন্ন সময় বিভিন্নভাবে মারতে আসে। এখানে প্রশাসনিক যে ডিউটি অফিসাররা আছে থানায়, তারা যেন এখানে টহলে থাকে বা পোলে ডিউটিতে থাকে, তাহলে আমাদের চলাচলটা স্বাভাবিক হবে। সড়ক পারাপারে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন নারীরা। তারা হকার উচ্ছেদ এবং নিরাপত্তা জোরদারের তাগিদ দেন। এই যে ওভার ব্রিজগুলো আছে, ওভার ব্রিজগুলো আসলে নিরাপদ না। আবার দেখা যায় কি আশেপাশে যে ফুটপাথগুলো, এগুলোও নিরাপদ না। এই ওভার ব্রিজগুলো যেগুলো আছে, এটা তো আসলে চলাচলের রাস্তা। এখানেও অনেকে অনেক কিছু করে তাদের মতো করে মানে কাজ করছে না। আমি কাজের বিরোধিতা না, আমি চাই যে অন্য জায়গায় এদেরকে শিফট করে দেওয়া হোক। হকাররা বলছেন, জীবিকার প্রয়োজনে ফুট ওভার ব্রিজে অস্থায়ী দোকান বসিয়েছেন। তবে বিকল্প কর্মসংস্থান পেলে মানুষ চলাচলের পথ রুদ্ধ করতে চান না তারা। এই দেশে বেকারত্ব আমার মনে হয় মানুষ অর্ধেক, এখন অর্ধেক। আর যাদের আছে টাকার পাহাড়, যারা নাই না খাইয়ে মরে। এই বেকারত্ব শেষ হলে ফুটপথ এমনি মানুষ ছাইড়া দেবো। আসলে চালান ছোট, আপনার মার্কেটে তো দোকান নিতে পারবো না এত টাকা অ্যাডভান্স দিয়ে। এই জন্য ফুডে আপনার কম টাকা ভিতরে ব্যবসায়ীরা চলতে পারি। নাগরিক দুর্ভোগ কমিয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে দাবি পুলিশের। হকারদের বিষয়ে আপনি দেখেছেন যে আমরা বিভিন্ন সময়ে আমাদের ট্রাফিক পুলিশের পাশাপাশি আমাদের থানা পুলিশের বিভিন্ন সময় এই হকার যারা রয়েছে যে ফুট ওভার ব্রিজগুলোতে আমরা কিন্তু অভিযান পরিচালনা করি এবং তাদেরকে ওখান থেকে আমরা সরিয়ে দিই, এবং তারা যদি না যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে যে আইনগত যে ব্যবস্থা গ্রহণ সেটা আমরা করে থাকি, এবং এই অভিযানগুলো আমরা কন্টিনিউ করছি আর কি। প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান তিনি। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপর পরিচয়, কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠতা, এরপর ভিডিও কল, ব্যক্তিগত ছবি কিংবা নির্জন স্থানে সাক্ষাৎ, আর এখান থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। আপত্তিকর ছবি বা ভিডিও দেখে ব্ল্যাকমেল, দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। এভাবে হানি ট্র্যাপ করে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল একটি চক্র। সম্প্রতি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণকারী কর্মকর্তার সাথে পরিচয় হয় হানিট্যাপ চক্রের এক সদস্যের। এরপর নিয়মিত ফোনালাপ, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা, শেষ পর্যন্ত দেখা করার আমন্ত্রণ। আর সেই আমন্ত্রণেই পা দিয়ে হানিট্যাপের শিকার হন সেই কর্মকর্তা। এই ভুক্তভোগীর সাথে ওই নারীর বেশ কিছুদিন মোবাইল ফোনে নিয়মিত কথা হতো, এবং তাদের মধ্যে কথা বলতে বলতে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চক্রটি ধরতে মাঠে নামে পুলিশ। সংঘবদ্ধ এই চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। সারা রাত ধরে আমরা রাজধানীর সবুজবাগ, বাড্ডা এবং খিলগাঁও এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করি। এই সমন্বিত অভিযান পরিচালনা করে এই হানি ট্র্যাপ চক্রের মোট 5 জন সদস্যকে গ্রেফতার করি। এ সময় তাদের কাছ থেকে 9টি মোবাইল ফোন, 1টি ওয়াকি টকি এবং নগদ 4000 টাকা উদ্ধার করা হয়। প্রযুক্তির সুবিধা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে সাইবার প্রতারণার ঝুঁকিও। তাই হানিট্যাপ থেকে নিরাপদ থাকতে সচেতনতা, সতর্কতা এবং সময়মতো আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। ভিক্টিমাইজ হওয়ার পরেও তারা পুলিশের কাছে যেতে চায় না। কিছুতেই থামছে না হামের সংক্রমণ। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে বিপুল সংখ্যক শিশু।
এমনই সময় বর্ষার শুরুতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু। 1 মাসে ব্যবধানে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 4 গুণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই কার্যকরী ব্যবস্থা না নিলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। একদিকে হাম, অন্যদিকে ডেঙ্গু, দুটি সংক্রামক রোগের চাপ এখন দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুন মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আগের মাসের তুলনায় প্রায় 4 গুণ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মৃত্যুও। বিশেষজ্ঞদের আশঙ্কা, বর্ষার কারণে জুলাই ও আগস্ট মাসে সংক্রমণ আরও বাড়তে পারে। ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শুধু ফগিং করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজনন স্থল শনাক্ত করে নিয়মিত ধ্বংস করতে হবে। রোগীরা অনেক সময় দেরি করে আসছে, দেখা যাচ্ছে যে এমন শেষ পর্যায়ে আসে আইসিইউতে নিয়ে বাঁচানো যায় না। হামের ক্ষেত্রে একই অবস্থা, দেখা যাচ্ছে যে বাচ্চাটা আক্রান্ত হয়ে আসছে হাসপাতালে বেশি দেরি করে ফেলে, নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তো আসলে এগুলো যেন না হয়, সচেতন যেন আমরা হয়ে উঠি, প্রতিরোধ ব্যবস্থা যেন গড়ে তুলি। ডেঙ্গুর পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে হামও। 3 মাসের বেশি সময় ধরে চলা এই প্রাদুর্ভাবে প্রতিদিন বিপুল সংখ্যক শিশু হাম কিংবা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানে ঘাটতি, অপুষ্টি এবং সংক্রমিত ব্যক্তির স্পর্শে আসায় রোগটি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। দুটি সংক্রামক রোগই এখন জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ। ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর মশক নিধন কর্মসূচি এবং হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার না করলে আগামী দিনগুলোতে আরও মারাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। উপকূলীয় জেলা বাগেরহাটে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 2 মাসে জেলায় 218 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে রোগীর প্রচণ্ড চাপে আবার দেখা দিয়েছে চরম শয্যা সংকট। এরকম অবস্থায় বাধ্য হয়েই হাসপাতালে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 2 মাসে 2 শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার কয়েকটি এলাকাকে স্বাস্থ্য বিভাগ রেড জোন বা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। জেলার এই সরকারি হাসপাতালে কোনো সিট ফাঁকা নেই। বাধ্য হয়ে একই স্থানে চিকিৎসা নিতে হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের। এছাড়া মশারি না থাকায় এক রোগীর মশাবাহিত এডিস মশা অন্যজনকে কামড়ানোর ঝুঁকিও থেকে যাচ্ছে। 11 একই জায়গায় থাকতে হচ্ছে, মহিলা পুরুষ, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। একই লেপটিনে ব্যবহার করতে হয় বা নোংরা পরিবেশ, তার একটা ময়লা ফেলানো গাবলা নাই। গতকালকে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত মশারি পাইনি। জায়গা দেবে কোথা থেকে, জায়গাটা নেই, কোথাও জায়গায় দেয়ার। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা ও স্থানীয় প্রশাসনের মশা নিধন কার্যক্রমে স্থবিরতার কারণেই উপকূলীয় এই জেলায় ডেঙ্গুর প্রকোপ এত ভয়াবহ আকার ধারণ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সচেতনভাবে জীবনযাপন করলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা সবাই নিজেকে, নিজের চারিপাশকে পরিষ্কার রাখবো। ডেঙ্গু রোগ যে পরিবেশটায় মশক বাড়ে সেই থেকে আমরা নির্মূল করে ফেলবো। যার যার অবস্থান থেকে যদি কাজ করে ডেঙ্গুকে ভয় না পেয়ে ডেঙ্গুকে আমরা প্রতিরোধ করব। জেলায় ডেঙ্গুর এই আকস্মিক বিস্তার সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক তৈরি করেছে। বাংলাদেশে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে বাড়ছে বজ্রপাতের ঘটনা, সেই সাথে দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকা। সরকারি তথ্য অনুযায়ী গত 1 যুগে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন প্রায় 4000 মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক পূর্বাভাস প্রযুক্তি থাকলেও মাঠে থাকা প্রান্তিক মানুষের কাছে সময় মতো সতর্ক বার্তা পৌঁছানোই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। আবহাওয়া অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য মতে এপ্রিল, মে, জুন ও জুলাই এই 4 মাস দেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয়। গবেষণা বলছে, এই দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন হাওড়াঞ্চলের খোলা মাঠে কাজ করা কৃষক, জেলে এবং প্রান্তিক কর্মজীবী মানুষ। আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। এই যে আমরা খেতে কামারে যে কাজ করতেছি, এই যে বজ্রপাত হইতেছে, বৃষ্টি হইতেছে, এখানে মানুষ মারা যাইতেছে, ওখানে মানুষ মারা যাইতেছে। আমরা যারা আওয়ার বাসে আছি অনেকজন কাজ করতে পারি না, বৃষ্টির লাগে
ভয় পায়, অনেক জায়গায় মানুষ মারা যায়। বজ্র নিরোধক দণ্ড নাই, পাশাপাশি আমরা সাধারণ কৃষকরা যে আশ্রয় নেবে সেরকম কোনো জায়গাও নাই। সরকারি তথ্য অনুযায়ী 2016 সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য মতে গত এক যুগে দেশে বজ্রপাতে ৩,৮৬০ জন মানুষ প্রাণ হারায়। জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের তীব্রতা ও ঝুঁকি বাড়লেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাঠে কাজ করা মানুষের কাছে আগাম সতর্কবার্তা পৌঁছে দেয়া। বজ্রপাত থেকে রক্ষায় হাওড়াঞ্চলে বজ্র নিরোধক দণ্ড ও আশ্রয় ছাউনি সহ জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। বজ্রপাত শব্দ শোনা যাওয়ার সাথে সাথে সবাই নিরাপত্তার আশ্রয়ে চলে যায়। এই ব্যাপারে সাধারণত মসজিদে মাইকের মাধ্যমে, ইমাম সাহেবের মাধ্যমে আমরা অ্যানাউন্স করার জন্য বলে দিচ্ছি এবং এমনি মাইক এলাকায় মাইক দিয়ে বলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি জেলা কার্যক্রম কমিটি থেকে। বিশেষজ্ঞদের মতে সময় উপযোগী পরিকল্পনা, পর্যাপ্ত নিরাপদ আশ্রয় কেন্দ্র এবং জনসচেতনতা পারে বজ্রপাতে প্রাণহানির এই দীর্ঘ তালিকা কমিয়ে আনতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত ৩০০ ফিট সড়কে ট্রাফিক আইন মেনে চলার লক্ষ্যে ৫টি স্থানে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এআই ক্যামেরা। অভিযোগ রয়েছে ফিটনেসবিহীন ও কাগজপত্রবিহীন অবৈধ যানবাহনগুলোই মানছে না এআই ক্যামেরার সিগন্যাল। কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড ৩০০ ফুট সড়কের বেশিরভাগই রূপগঞ্জ অংশে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন জেলার মানুষ ঢাকায় প্রবেশ করে। এ সড়কে ৫টি স্পটে অত্যাধুনিক প্রযুক্তির এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু ফিটনেসবিহীন এবং কাগজপত্র নেই সেই সব যানবাহন সিগন্যাল অমান্য করে অতিরিক্ত গতিতে চলাফেরা করছে। কোনো প্রকার আইন না মেনে ভুলতা থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত বাতিল এবং জরাজীর্ণ প্রাইভেট কারে যাত্রী নিয়ে চলাচল করছে। এসব গাড়ির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ গাড়ির চালকরা এআই ক্যামেরার সিগন্যাল মানছে না। দ্রুত এর ব্যবস্থা না নিলে মহাসড়কটি পরিণত হবে মরণ ফাঁদে, বলছে সচেতন মহল। এরা মনে করেন যে উল্টাপাল্টা গাড়ি চালায় নিয়ম ছাড়া, তার জন্য মনে করেন অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। যাত্রী ও চালকরা জানান, ব্যাটারি চালিত অটোরিকশা ৩০০ ফুট সড়কে ওঠার কোনো বৈধতা না থাকলেও তাদের ইচ্ছামতো চালাচ্ছে। যেমন রিক্সাগুলা যত্রতত্র ঘুরায় ফেলে ভাই, ওদের জন্য মানে বেশিরভাগ দুর্ঘটনা ঘটায়। ফিটনেস ব্রেক যে গাড়িগুলি এআই মানতেছে না, তাদেরকে অ্যাক্সিডেন্টটা তারা বেশি করতেছে। কাঞ্চন হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর জানান, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় নামলে মামলা করা হচ্ছে। এই মাঝখানে লেনে যে গাড়িগুলো যেত সিএনজি, এটা আমি আসার পরে 2 মাসের মধ্যে এটা আমি বন্ধ করছি। এখন কোনো মাঝখানে আপনি লেনে কোনো সিএনজি পাবেন না। প্রতিদিনই এরকম 10টা 12 টাকার মামলা প্রতিনিধি যারা আইন ব্রেক করতেছে বা উল্টা পথে যারা চলতেছে, এগুলো গাড়ির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, রেজিস্ট্রেশনবিহীন গাড়ি হাইওয়ে রোডে চলাচলের অনুমতি নেই। এখানে সবসময় মোবাইল কোড পরিচালনা করছি এবং বিশেষ করে টমটম এবং অটোরিকশা যেগুলো রয়েছে সেগুলোর এই হাইওয়েতে আসলে চলার কোনো আইনগত বৈধতা নেই। আমরা সেগুলো মোবাইল কোড পরিচালনা করছি। এসব সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ চেয়েছেন এ পথে চলাচলকারীরা। এই পর্যায়ে নিতে হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে জানাবো জনদুর্ভোগের আরও খবরাখবর। ফিরে এলাম জনদুর্ভোগের বৃত্তে। যমুনার ভাঙ্গনে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় নদী গর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি এবং মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। নদীপাড়ের মানুষের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের তীররক্ষা নিম্নমানের কাজের কারণে এবং যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার শাহজানি, মাকড়কল ও চরপৌলি এলাকায় তীব্র আকার ধারণ করেছে যমুনা নদীর ভাঙ্গন। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, মসজিদ ও ফসলি জমি। বাড়িঘর হারিয়ে ইতোমধ্যেই মানবেতর জীবনযাপন করছে অসংখ্য পরিবার। কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ স্থায়ী ঘর তুলে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন।
স্থানীয়দের অভিযোগ নদীর তীর রক্ষায় নিম্নমানের কাজ, যথাযথ তদারকির অভাব এবং যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে তীব্র হচ্ছে ভাঙন। সপ্তাহে এখানে প্রায় 25 থেকে 30টা বাড়ি মুহূর্তের মধ্যেই আসলে হচ্ছে নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বাড়ি টাইনে টুনে কত টাকা পয়সা লাগছে, সালবাল হয়ে চরে থাকবে না। অসহায় টিনের বার আকাশের পর বসত করতেছি। ভাঙন রোধে অথবা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই প্রশাসনের। ঘর বাড়ি কিছুই নাই, বাইর করে নাই, আমরা কিছু জানি, আমরা শুধু আপনার কাছে অনুরোধ, আমার বেরি বান্ধব চাই। কাজের মতো কাজ চাই, কাজ 2 বস্তা ফালায় 5 বস্তা ফালায় না। চৈত মাসে নদীটা পানি শুকনা থাকলে এই নদী তো আর ভাঙতো না। স্থায়ী বেড়িবাঁধ হলে আমাদের কারো কাছে হাত পাততে হবে না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী ভাঙন রোধে ধারাবাহিকভাবে কাজ চলছে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক বিভিন্ন স্থানে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করে ভাঙন কবলিত এলাকাগুলো রক্ষা করতেছি। 20টি পয়েন্টে ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি। ত্রাণ বা সাময়িক সহায়তার চেয়ে যমুনার ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করেন নদীপাড়ের মানুষ। বৃষ্টি ও ড্রেনে পানি ঢুকে বগুড়ার লোকাল সাপ্লাই ডিপো এলএসডিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার খাদ্যশস্য। বছর পর বছর এ অবস্থা চললেও খাদ্য সংরক্ষণাগারটি সংস্কার নেই কোনো উদ্যোগ। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এ নিয়ে আশ্বাস দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেয়নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। স্যাঁতস্যাঁতে পরিবেশ ও পোকামাকড়ের আক্রমণে কোটি কোটি টাকার মূল্যের ধান চাল সহ খাদ্যশস্য নষ্ট হচ্ছে বগুড়া লোকাল সাপ্লাই ডিপো এলএসডিতে। খাদ্য সংরক্ষণাগারটি মেঝের তুলনামূলক নিচু হয়, শহরের পয় নিষ্কাশনের ড্রেনেজ এবং বৃষ্টির পানি অনায়াসে ঢুকে যায় ভেতরে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নোংরা পানিতে কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। এতে চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। অনেক টাইমে এই পানির জন্য অসুস্থ হয়ে যায় মানুষ, হাত পা চুলকানি হয়, ঘা হয়। বৃষ্টি হলেই প্রচুর পানি যায়, এর মধ্যে সমস্যা। এটা তো অনেক মনে করেন আবজব করে যায়, তো কাজ হয় না। আমাদের প্রধানমন্ত্রীকে বলবো যাতে তাড়াতাড়ি মনে করেন সদর গুদামের কাজগুলো করা। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে কোটি কোটি টাকার খাদ্যশস্য পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমি মনে করি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সদয় হন, হ্যাঁ, এটা আসলে মানে কি বলবো যে এখানে যেহেতু মহানগর হয়ে গেছে, তো এইখানে মানে সবকিছু মিলায় এর যে কর্তৃপক্ষ আছে একটু সদয় হলে এখান থেকে উত্তরণ সম্ভব। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও গুদামটি সংস্কারে কথা রাখেনি। এটা দীর্ঘদিনের একটি সমস্যা যে একটু বৃষ্টি হলেই পানি ভিতরে আটকে যায়। তো এই সমস্যার সমাধানে আমরা কিন্তু কর্তৃপক্ষের কাছে বারবার লিখেছি, কিন্তু আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু আসলে বাস্তব সমাধান হয়নি। তো আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর জেলা উনি নিশ্চয়ই দৃষ্টি দেবেন। কোটি কোটি টাকার খাদ্যপণ্য রক্ষায় বগুড়ার খাদ্য গুদামটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শ্রমিক কর্মচারীরা। সিলেটে গোয়াইন ঘাটে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন। হুমকিতে পড়ছে স্থানীয় চা বাগান, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও শত শত বসতভিটা। বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন তীব্র হওয়ায় নদী পাড়ের মানুষের দিন কাটছে আতঙ্কে। সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন ও সারি নদী সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দিনরাত চলছে অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলার মহা উৎসব। শক্তিশালী ড্রেজার ব্যবহারের ফলে নদীর তলদেশ ফাঁপা হয়ে যাওয়ায় ধসে পড়েছে নদীর 2 তীর। ইতোমধ্যে হুমকিতে পড়েছে চা বাগান এবং শত শত একর ফসলি জমি। ভাঙনের তীব্রতায় ঝুঁকিতে রয়েছে নদীপাড়ের শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের 10 গ্রামের মানুষের বসতবাড়ি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয় বাসিন্দাদের। এলাকার আশপাশ দিয়ে 2টা গ্রাম আছে, 2টা গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। সরকারের যে খতিয়ানের জায়গাটা আছে চিহ্নিত করে সরকার নেয়, আমাদের সরকারের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে না থাকলেও গ্রিন টিভির ক্যামেরায় ধরা পড়ে বালু লুটের দৃশ্য। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হতে আবারও সক্রিয় হয়ে ওঠে প্রভাবশালী বালু খেকো চক্র। হগু উদ্দেশ্য করিয়া আমাদের নদী বালুমহল বুক করিয়া খাইতেছে। যারা মেশিন চালায় প্রতিদিন পুলিশ এসে যায়, তারা পুলিশে কিছু কথা বলে না, প্রশাসন আমাদের কথা তোলে না। এদিকে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে এই এলাকায় এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে পরিবেশ আদালতে।
অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসারকে ইতোমধ্যে আমি আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছি। আপনাকে ধন্যবাদ, আপনি বিষয়টা আমাদের নজরে এনেছেন। আমি অলরেডি ইউনোর সাথে কথা হয়েছে, ইউনোকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গোয়াইনঘাটের জনপদ ও সম্পদ রক্ষায় প্রশাসনের নিয়মিত ও কঠোর পদক্ষেপ দেখতে চায় নদীপাড়ের মানুষ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ময়লা আবর্জনার কারণে দুর্ভোগে পড়েছেন পাবনার ঈশ্বরদী পৌরবাসী। এমনকি এইসব ময়লা আবর্জনার দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ, স্থানীয়দের বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পাবনার ঈশ্বরদী পৌরসভার বিভিন্ন জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোর দিকে তাকালে এখন আর বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি অন্য কোনো ময়লার ভাগার। স্টেশন রোড, বাজার এলাকা ও প্রধান প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে যত্রতত্র ফেলে রাখা হয়েছে বর্জ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ নিয়মিত এই আবর্জনা পরিষ্কার না করায় দিন দিন বাড়ছে এর পরিধি। রোদ কিংবা বৃষ্টির সব আবহাওয়াতেই এই ময়লা পচে চারদিকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে পথ চলতি মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত পরিণত হয়েছে চরম শাস্তিতে। পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন নাই, আর যেখানে সেখানে ময়লা তো ফেলে মানুষজন। প্রচুর দুর্গন্ধ, এই দুর্গন্ধে একটা মানুষ যাতায়াত করতে পারে না। পৌরসভাকে বললে তারা অনেক রকম টালভাবনা করে তারা বলে যে আসলে লোকবল সংকট। ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে উন্মুক্ত ময়লা পড়ে থাকায় ছড়াচ্ছে নানা ব্যাকটেরিয়া ও ভাইরাস, যার ফলে আশপাশের বাসিন্দারা ডায়রিয়া, জন্ডিস, চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রয়েছেন সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে। এই ময়লা যদি সঠিকভাবে অপসারণ করা যায় তাহলে আমাদের এলাকায় রোগ বলাই কম হবে। পৌরসভার ভিতরে যে ড্রেন আছে সেই ড্রেনটা বছরের পর বছর যাবত তারা পরিষ্কার করে না। পৌর কর্তৃপক্ষ জানায় জনবল সংকটের কারণেই এই অব্যবস্থাপনা। তবে দ্রুতই সংকট কাটিয়ে জনদুর্ভোগ নিরসনে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনবলের একটু ঘাটতি রয়েছে, সেই জনবল ঘাটতি আসলে দূরীকরণে আমরা কাজ করছি। ম্যাক্সিমাম সময় যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যার বাসার সামনে ড্রেনে ওনারা ময়লা আবর্জনাগুলো ফেলছে, তারা যাতে সুনির্দিষ্ট স্থানে, যেমন আমার যদি ডাস্টবিন থাকে ডাস্টবিনে যদি ময়লাটা ফেলে তাহলে আমাদের এই ড্রেনগুলো বন্ধ হয় না। কেবল মৌখিক আশ্বাস নয়, দ্রুতই এই ময়লার স্তূপ অপসারণ করে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের দাবি ঈশ্বরদী পৌরবাসীর। কুয়েন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বৃত্ততে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো, আর সেই পর্যন্ত কুয়েন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সচেতন থাকুন, সুস্থ থাকুন।